নেব খেলার সময় শিরোনাম। বিশ্বকাপে বাংলাদেশ দল কি ধরনের নিরাপত্তা পাবে তা জানতে চেয়ে রোববার আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দেবে বিসিবি। টাইগারদের জন্য দেশটি অনিরাপদ কিনা চাওয়া হবে সে ব্যাখ্যাও। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেয়ায় ক্ষুব্ধ খালেদ মাহমুদ সুজন। বিসিবিকে আরও শক্ত হওয়ার আহ্বান। ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন আমিনুল হক। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে মিনি বিসিবি। সিলেটে উদ্বোধন হলো নতুন কার্যালয়। হেড অব ক্রিকেট পদে বিসিবি কর্মকর্তার অধীনেই চলবে আঞ্চলিক অফিস। যুব বিশ্বকাপ জয়ী পেসার শাহিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান। দেয়া হলো আর্থিক অনুদান। নির্বিঘ্নে খেলা চালিয়ে যেতে পাবেন মাসিক ভাতাও। এবং কমলাপুর স্টেডিয়ামের ফ্লাড লাইটের অপর্যাপ্ত আলোর মধ্যেই চলছে নারী ফুটবল লিগের ম্যাচ। এনএসসিকে জানিয়েও সমাধান পায়নি বাহুফে, নেই ডিজিটাল ঘড়ি। শুরুতে ক্রিকেট। ভারত বিশ্বকাপে বাংলাদেশ দল কি ধরনের নিরাপত্তা পাবে তা জানতে চেয়ে রোববার আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি দেবে বিসিবি। ব্যক্তি মোস্তাফিজকে যদি বিসিসিআই নিরাপত্তা দিতে নাই পারে, সেক্ষেত্রে দল হিসেবে টাইগারদের জন্য দেশটি অনিরাপদ কিনা সে ব্যাখ্যাও চাওয়া হবে। ফিজের নাম সরিয়ে দেওয়ার কারণ জানতে চিঠি দেয়া হবে আইপিএল এর প্রধান নির্বাহীকেও। মুস্তাফিজ ইস্যুতে ভারত বাংলাদেশ দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। গুটি কয়েক উগ্রবাদীদের হুমকিতে আইপিএল থেকে কাটার মাস্টারের নাম বাদ দেয়ায় আলোচনায় এখন ভারতে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ যাত্রা। এই প্রেক্ষাপটে শনিবার রাতে ভার্চুয়াল বৈঠকে বসে বিসিবি পরিচালনা পর্ষদ। পরিচালকদের সম্মতিতে আইসিসিতে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যেখানে 3 প্রশ্নের উত্তর জানতে চাইবে বুলবুলের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। উদ্ভূত পরিস্থিতিতে ভারত বিশ্বকাপে বাংলাদেশ দল ঠিক কী ধরনের নিরাপত্তা পাবে, অন্যান্য দলের চেয়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে কিনা, ব্যক্তি মোস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত সরকার পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে কতটুকু সামর্থ্য রাখে সে প্রশ্নও থাকবে চিঠিতে। বিশ্বকাপে শুধু ক্রিকেটার নয়, সংবাদ সংগ্রহে বাংলাদেশি গণমাধ্যম কর্মী, বিসিবি অফিসিয়ালস কিংবা সমর্থকদের জন্যও ভারত নিরাপদ কিনা, এই 3 প্রশ্নের উত্তর সন্তোষজনক না হলে ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে নতুন করে ভাববে বিসিবি। চিঠি দেয়া হবে আইপিএল এর প্রধান নির্বাহীকেও। ঠিক কী ধরনের প্রেক্ষাপটে ফিজ ভারতে অনিরাপদ তা জানতে চাইবে বিসিবি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানানোর আগেই কেন ভারতীয় গণমাধ্যমে এই খবর আসলো সে ব্যাখ্যাও চাইবে। এমন আচরণ যে বাংলাদেশি ক্রিকেটারের জন্য বিব্রতকর, সেটাও মনে করিয়ে দেওয়া হবে ওই চিঠিতে। দুটো চিঠির উত্তরই বিসিবি খুব দ্রুত সময়ের মধ্যে চাইবে। বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে আছে শ্রীলঙ্কাও। পাকিস্তানের মতো বাংলাদেশও হারতে পারে সে পথে। সিদ্ধান্তটা কঠিন, তবে ফিজ ইস্যুতে জল যতদূর গড়ালো তাতে ওই কঠিন পথটাই এখন একমাত্র রাস্তা বিসিবির সামনে। সাব্বির মিথুন, সময় সংবাদ। মোস্তাফিজ ইস্যুর পর বাংলাদেশি ক্রিকেটারদের ভারত ভ্রমণ ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ পরিস্থিতিতে টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়ার আগে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি বিসিবির আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে সাকিবকে দেশে ফেরানো নিয়েও ইতিবাচক বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক। বাংলাদেশ ভারত কূটনৈতিক অস্থিরতার প্রভাব এবার ক্রীড়াঙ্গনে। আইপিএলে বড় অঙ্কের পারিশ্রমিকে সুযোগ পেলেও ভারতের উগ্রবাদী সমর্থকদের প্রতিবাদের মুখে মুস্তাফিজকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাটার মাস্টারকে এবারের মৌসুমের স্কোয়াড থেকে সরিয়ে দিয়েছে কেকেআর। এমন সিদ্ধান্তে প্রভাব পড়েছে দেশের ক্রীড়াঙ্গনে। এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করে বিসিবিকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাবেক ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক। কেন আজকে ধর্মীয় ইস্যুকে সামনে রেখে কলকাতাতে মোস্তাফিজকে ঢুকতে দেওয়া হবে না, মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডেরও দায়িত্ব রয়েছে
ক্রিকেট বোর্ড এই দায়িত্ব চাইলেই এড়াতে পারবে না। আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ড এই বিষয়টিকে ভালো করে খতিয়ে দেখে এবং আইপিএলের যারা কর্তৃপক্ষ রয়েছে লাগলে ভারতীয় যে ক্রিকেট বোর্ড রয়েছে তাদের সাথে কথা বলে এই যে ধর্মকে টেনে যারা একটি অসাধু চক্র যারা বাংলাদেশ বা ভারতের সাথে একটি সম্পর্ককে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে এবং সেইটার জন্য আমাদের মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান খেলোয়াড়দেরকে যদি রিলিজ দিয়ে দেওয়া হয় এটি আমাদের জন্য অবশ্যই দুর্ভাগ্যজনক। আইপিএল থেকে মোস্তাফিজকে সরিয়ে দেওয়ার ঘটনায় শঙ্কা জেগেছে ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে। তাই দ্রুত দুদেশের সরকার ও ক্রিকেট বোর্ডের পারস্পরিক আলোচনায় সমাধানের পথ খোঁজার পরামর্শ আমিনুল হকের। সামনে বিশ্বকাপ, সেই ক্ষেত্রে আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা কিন্তু থেকে যায় এবং সেই শঙ্কার জায়গাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে সেটা আমি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারের যারা দায়িত্ব রয়েছে আমি তাদের কাছে ছেড়ে দিলাম যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টি আলোচনা করে কিভাবে দ্রুত সুরাহা করা যায়। এদিকে সাকিবকে দেশে ফেরানো নিয়েও ইতিবাচক বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক। তার দ্বারা যদি রাষ্ট্র যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে, তো সেটা রাষ্ট্র আমার কাছে মনে হয় সেটা তদন্ত করে যাচাই বাছাই করে যদি তার কোনো সংশ্লিষ্টতা না থাকে তাহলে আমি মনে করি যে সাকিবের মতো ক্রীড়াবিদকে সাকিবের মতো ক্রিকেটারকে অবশ্যই বাংলাদেশে ফিরে আনা উচিত। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আইপিএল থেকে মোস্তাফিজের নাম বাদ দেয়ায় ক্ষুব্ধ সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপ নিয়ে সরকার ও ক্রিকেট বোর্ডকে আরও শক্ত হওয়ার আহ্বান তার। এদিকে মোস্তাফিজের সঙ্গে এমন আচরণ মানতে পারছেন না কোচ মোহাম্মদ আশরাফুল। দ্রুতই দুই বোর্ডের সমঝোতায় সমাধান দেখার অপেক্ষায় তিনি। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারতের রাজনৈতিক সম্পর্কে বৈরিতা বেড়েছে। সময় যত গড়িয়েছে নানা কারণে ততটাই শীতল হয়েছে দুই দেশের সম্পর্ক, যার ধাক্কা লেগেছে ক্রিকেট মাঠে। মুস্তাফিজকে আইপিএলের দলে নিয়ে বাদ দেয়া তারই ইঙ্গিত। আইপিএলের মিনি অকশনে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে কাটার মাস্টারকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ভক্তরা যখন অপেক্ষায় মুস্তার ভারত মাতানো পারফরমেন্সের, ঠিক তখনই ভিন্ন এক ইস্যু দাঁড় করিয়ে ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলা করে দেশটির উগ্রপন্থীরা। তখন থেকেই আইপিএলে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। শেষ পর্যন্ত বিসিসিআইয়ের চাপের মুখে ফিজকে দল থেকে বাদ দিয়েছে কেকেআর, যা মানতে পারছেন না সাবেক অধিনায়করা। যে বিসিসিআই কেকেআরকে বলেছেন যে আসলে তাকে রিলিজ করে দেওয়ার জন্য, এটা শুনে অবাকই হয়েছে। আসলে ক্রিকেটের সাথে রাজনীতি একদম মেলানো উচিত না আমি মনে করি, তো এটা শুনে আসলে খারাপই লেগেছে। ধর্মভিত্তিক রাজনীতির কারণে আসলে এই ঘটনাটা, বাট এটা খুবই স্যাড। ফিজের জন্য তো অবশ্যই স্যাড, আমাদের সবার জন্য। কারণ আমরা খুবই তাকিয়েছিলাম কেকেআরের দিকে, মুস্তাফিজ খেলবে যেটা সাকিবের বেলায় হতো। খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে বৈরিতা বাড়াচ্ছে ভারত। সামনে আছে বিশ্বকাপ, বাংলাদেশের 4টি ম্যাচ হবে কলকাতায়। এমন পরিস্থিতিতে ভারত সফর কতটা নিরাপদ? আশরাফুল অবশ্য দুই দেশ ও বোর্ডের সমঝোতা চান দ্রুত। যেহেতু ফেব্রুয়ারিতে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, আমাদের 3টা ম্যাচ কলকাতাতে আছে, একটা ম্যাচ মুম্বাইতে। তো এই বিষয় নিয়ে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড একসাথে বসে হয়তো আলাপ করবেন। যেটা ভালো হবে সেই ডিসিশনটাই আমাদের দেশের গভর্নমেন্ট, ইন্ডিয়ান দেশের গভর্নমেন্ট মিলে হয়তো নেবেন, এটাই আশা থাকবে। এক মোস্তাফিজকে যদি তারা ইয়ে করতে না পারে বাংলাদেশ টিমকে, তখন কিভাবে তারা আগলে রাখবে সেটা সবচেয়ে বড় কথা। তাহলে এটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তো এটা সত্যি কথাই, বাট আই এম নট শিওর যেটা আসলে কী ব্যবস্থা করবে তারা। নিশ্চয়ই তাদের থেকে কোনো ব্যবস্থা নিশ্চয় হবে, নয়তো বাংলাদেশ তো ইনসিকিউর বলতে গেলে। তাহলে ইন্ডিয়াতে গেলে খেলতে তো বাংলাদেশ ইনসিকিউর থাকবে। পরিস্থিতি যেমনই হোক, ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়া জরুরি, তাই বিকল্প ভাবা দরকার বলে মনে করেন সাবেক পরিচালক। আইসিসির কাছে অন্য ভেন্যুতে খেলার আবেদন জানানোর পরামর্শ তার। এরকম যদি বিশৃঙ্খল ঘটনা ঘটে যায় তো সেক্ষেত্রে তার ক্ষতিটা আমাদের দেশেরই হবে না। তো এটা তো অবশ্যই বিসিবিও এবং সাথে সাথে দেশের সরকারকেও আমার আইসিসিকে একটা চিঠি দেওয়া উচিত। এবং আমার মনে হয় আমাদের সবগুলো ম্যাচ যদি অন্য ভেন্যুতে করা যায় ইন্ডিয়া ছেড়ে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা সেটা একটা সমাধান হতে পারে। বিপিএল শেষ করেই 26 জানুয়ারি ভারতে যাওয়ার কথা বাংলাদেশ দলের। এমন ঘটনা পুরো ক্রিকেট অঙ্গনকেই ফেলল চরম অনিশ্চয়তায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে মিনি বিসিবি। শনিবার সিলেটে উদ্বোধন হয়েছে নতুন কার্যালয়। ঢাকার বাইরে যা বিসিবির প্রথম অফিস।
তবে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত আঞ্চলিক ক্রিকেট সংস্থার কাঠামো এখনই হচ্ছে না। আপাতত হেড অব ক্রিকেট পদে বিসিবি কর্মকর্তার অধীনেই চলবে এই অফিস। সিলেট থেকে নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুগ হলো নতুন অধ্যায়। প্রথমবারের মতো আঞ্চলিক শাখা অফিস চালু করল বিসিবি। আর এই ঐতিহাসিক উদ্যোগের সূচনা সিলেটে। তবে এই আঞ্চলিক অফিসগুলো কোনো অ্যাসোসিয়েশন নয়, বরং সংশ্লিষ্ট বিভাগের নামে নিজেদের কর্মকাণ্ড চালাবে। প্রতিটি অফিসে থাকবেন একজন প্রধান, যার নেতৃত্বে চলবে প্রশাসনিক ও ক্রিকেট উন্নয়ন কার্যক্রম। আছে নারী ক্রিকেট নিয়েও বিশেষ পরিকল্পনা। জেলা ভিত্তিক যে লিগগুলো হতো এটা মানে কনসিস্টেন্ট ছিল না। এখন জেলা ভিত্তিক থেকে শুরু করে উপজেলা, থানা, প্রত্যেকটা জায়গায় আমাদের এই মানে খেলা শুরু হবে। যখন আপনারা মাঠ পাবেন, বাচ্চারা মাঠ পাবে, ডেফিনেটলি তারা উৎসবপ্রবণ হবে এবং মাঠে আসবে এবং অনেক ট্যালেন্ট প্লেয়ার এখান থেকে পাওয়া যাবে এবং আগামীতে আমরা মনে করি যে আমাদের যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপটা ফিল আপ হবে। আঞ্চলিক অফিস প্রধান নিয়োগে গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর সিলেটের 4 জেলা ও উপজেলাগুলোতে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার দায়িত্ব থাকবে বিসিবি সিলেট কার্যালয়ের উপর। এক জায়গা থেকে শুরু হচ্ছে, সেটাই বড় কথা আসলে। যেহেতু আমরা প্রথম শুরু করছি, কিছু কিছু জিনিস চ্যালেঞ্জেস আমরা হয়তো ফেস করব, অবশ্যই সেই চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করতে সুবিধা হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের আঞ্চলিক ক্রিকেট ব্যবস্থাপনা কাঠামোর আদলে এমন উদ্যোগ বিসিবির। এর ফলে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিভা খোঁজা, প্রশিক্ষণ এবং প্রশাসনিক সিদ্ধান্ত আরও সহজ হবে বলে মনে করছে বোর্ড। গ্রাসরুট ডেভেলপমেন্ট হচ্ছে যে আপনার একাডেমি 20টা একাডেমি আছে, কিন্তু 20টা একাডেমি জেলার সাথে সম্পৃক্ত না, কিন্তু 20টা একাডেমি প্লেয়ার দিচ্ছে আপনাকে। তো আমাদের কাজ হবে 20টা একাডেমির কোচকে কোচিং দেওয়া, 20টা একাডেমিকে আমরা সাবসিডিতে বল দেওয়া, কারণ ওরাও তো প্রডিউস করছে। সো ওই ডিজাইনগুলো আমরা করব এবং আমরা একাডেমিগুলোকে ইনভলভ করব। সিলেট থেকে শুরু, বাট সিলেটের একটা ঐতিহ্য আছে ক্রিকেটে। সিলেটে আমাদের সমস্ত ইনগ্রেডিয়েন্টস আছে। ইটস এ গুড বিগিনিং। এটা হওয়ারই ছিল, অনেক আগে, 25 বছর আগে হওয়ার কথা ছিল। সিলেটের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল, খুলনা সহ অন্যান্য বিভাগেও আঞ্চলিক শাখা অফিস চালুর পরিকল্পনা আছে ক্রিকেট বোর্ডের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। একদিনের বিরতি শেষে মাঠে ফিরছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স। জিতলেই টেবিলের শীর্ষে ওঠার সুযোগ বিসিবির মালিকানাধীন দলটির সামনে। সিলেটে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। তবে চট্টগ্রামের বিপক্ষে সায়েম আইয়ুবকে পাচ্ছে না টাইটান্স। জাতীয় দলের জন্য এরই মধ্যে বিপিএলকে বিদায় জানিয়েছেন পাক ওপেনার। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও রংপুর। রাইডার্সের বিপক্ষে রহমানুল্লাহ গুরবাজকে পাচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। জয় দিয়ে শুরু করলেও টানা 2 হারে টেবিলের 5 নম্বরে মোহাম্মদ মিথুনরা। রংপুরের বিপক্ষে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাইবেন নাসির, সাব্বির, ইমাদ, ওয়াসিমরা। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। যুব এশিয়া কাপের মতো যুব বিশ্বকাপেও ভারতকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। শিরোপা পুনরুদ্ধারের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট দলটার হেড কোচ নাভিদ নেওয়াজও। কন্ডিশন ভিন্ন হলেও মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মনে করেন সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটার। 17 জানুয়ারি লাল সবুজের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। 18 না পেরোনো এই যুবাদের জন্য দিনটা গুরুত্বপূর্ণ। এদিন আর জার্সি আর স্পাইক শুজ নয়, বরং সুটেড বুটেড হয়ে ঘাম ঝরানো অনুশীলনবিহীন সময় কাটালেন এই ক্রিকেটাররা। পরিবারের সদস্যদেরও সাথে আনেন যুব বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়রা। অফিসিয়াল ফটো সেশন তো ছিলই, নিজেদের মোবাইল ফোনেও চলে মুহূর্তবন্দির খেলা। 15তম বারের মতো যুব বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। এবারের আসরের আয়োজক জিম্বাবুয়ে আর নামিবিয়া। বাংলাদেশের তুলনায় কন্ডিশনটা ভিন্ন, তবে লম্বা সময়ের প্রস্তুতিতে আত্মবিশ্বাসী কোচ নাভিদ নওয়াজ। ভিন্ন একটা দল, ভিন্ন কম্বিনেশন। এবার জিম্বাবুয়েতে খেলা, শেষবার দক্ষিণ আফ্রিকায় খেলেছি। ক্রিকেটও অনেক বদলে গেছে এই সময়ে। সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। দলের প্রস্তুতি নিয়ে খুশি, দল যা করছে তা নিয়েও সন্তুষ্ট।
পৃথিবীর নানান প্রান্তে খেলার অভিজ্ঞতা আছে এই দলের। আমার খুশি হতেই হবে এমন ধরনের প্রস্তুতির পর। ভারত নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ এতে লাল সবুজ, কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তাটা কঠিন। তবে কদিন আগেই এশিয়া কাপে ভারত বধের অভিজ্ঞতা এখনো তাজা আজিজুল হাকিমদের। একই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য বিশ্বকাপেও। যেহেতু আমরা খেলছি ওই হিসেবে একটা এক্সপিরিয়েন্স, আর টিম অনুযায়ী যেমন টিম আছে আমি ওই দিক থেকে কনফিডেন্স। সো ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু করবো। যে কোনো টিমই থাকুক, আমরা আমাদের যদি বেসিক ক্রিকেটটা খেলি অ্যান্ড এতদিন ধরে লাস্ট 1.5 বছর ধরে যেভাবে খেলে আসছি ওটা যদি ধরে রাখতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ যে কোনো টিমের সাথে ভালো পারফর্ম করব। 15ই জানুয়ারি ভারত যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের যুব বিশ্বকাপের। বাংলাদেশের প্রথম ম্যাচ 17 তারিখ, প্রতিপক্ষ ভারত। এই সংস্করণে 2020 সালে চ্যাম্পিয়ন হয় লাল সবুজ প্রতিনিধিরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বাবর আজম, শাহিন আফ্রিদিদের নিয়ে টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির নির্ধারিত সময় স্কোয়াড দিলেও তা প্রকাশ করেনি পিসিবি। এবার গণমাধ্যমে ফাঁস হলো আসন্ন বিশ্বকাপের স্কোয়াড। জানুয়ারির 1 তারিখে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড আইসিসিতে জমা দেওয়া হলেও তা প্রকাশ করেনি পিসিবি। গণমাধ্যমের বরাতে বিশ্বকাপের স্কোয়াডে আছেন পাকিস্তানের তারকা ক্রিকেটাররা। বাবর আজম, শাহিন আফ্রিদি, শাদাব খান আছেন এবারের বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে। দলে আছেন মিস্ট্রি স্পিনার খ্যাত উসমান তারিক ও আবরার আহমেদ, অলরাউন্ডার ফাহিম আশরাফ, মোহাম্মদ নেয়াজ, সাইম আয়ুবদের সঙ্গে আছেন সাহিব জাদা ফারহান, ফকর জামান, নাসিম শাহ, ওসমান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সালমান আলী আগা। তবে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি ফাস্ট বোলার হারিস রৌফ ও মোহাম্মদ রিজওয়ানকে। আগামী 31 জানুয়ারির মধ্যে চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার কথা রয়েছে। তার আগ পর্যন্ত স্কোয়াড নিয়ে কাটা ছেঁড়ার সুযোগ রয়েছে পিসিবির। জাতীয় ক্রীড়া পরিষদের কল্যাণ তহবিল থেকে আর্থিক প্রণোদনার আবেদন করেও সাড়া পাননি আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী পেসার শাহিন আলম। এবার তার পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুব বিশ্বকাপ জয়ী পেসার শাহিনকে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। নির্দ্বিধায় খেলা চালিয়ে যেতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয়া হবে এই ক্রিকেটারকে। শাহিন আলমের আর্থিক অসচ্ছলতায় বিসিবির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আমিনুল। আর্থিকভাবে সহযোগিতা পেয়ে আবারও ক্রিকেটে ফেরার প্রত্যয় শাহিনের। ক্রিকেটারদের অভিভাবক সংস্থা বিসিবি দায়িত্ব এড়ালেও অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী পেসার শাহিন আলমের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় ইনজুরি আর আর্থিক সংকটের কারণে ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে থাকা শাহিনকে তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান তুলে দেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। শুধু এককালীন প্রণোদনাই নয়, নির্দ্বিধায় খেলা চালিয়ে যেতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয়া হবে শাহিন আলমকে। খেলোয়াড়দের মানবিক দিক বিবেচনায় এমন উদ্যোগ চলমান রাখতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা মানবিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদেরকে তুলে ধরতে পারছে না, সেই জায়গাগুলো যাতে মানবিকতাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আজকে শাহিন আলমের পাশে দাঁড়ানোর বিষয়টা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নলেজ থেকে এসছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে তিনি বারবার একটি কথা বলেন যে আমাদের অবকাঠামো নয়, আমাদের যারা ক্রীড়াবিদ তাদের দিকে আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিব। শাহিন আলমের আর্থিক সংকটে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আমিনুল হক। শাহিন আলমের মতো ক্রিকেটারদের উপর আরও নজরদারি বাড়ানো উচিত বলে মনে করেন তিনি। যে আমাদের যে ক্রিকেট বোর্ডে যারা এখন বর্তমানে দায়িত্বরত রয়েছেন, যদিও তাদের যে দায়িত্ব সেটি যথার্থভাবে অনেক প্রশ্ন রয়েছে এবং তারা ইতিমধ্যে বিভিন্নভাবে তারা প্রশ্নবিদ্ধ হয়েছেন। ক্রিকেটকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ক্রিকেটারদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি শাহিন আলমের মতো, সেই বিষয়টি আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের আরও অনেক বেশি নজর দেওয়া উচিত। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের কল্যাণ তহবিলে আর্থিক প্রণোদনার আবেদন করেও কোনো সাড়া পাননি শাহিন আলম। জানিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও অবশেষে আর্থিক সহযোগিতা পেয়ে আবারও ক্রিকেটে ফেরার সুযোগ পাওয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাহিন আলম। জাতীয় ক্রীড়া পরিষদ আছে যেটার অধীনে মানে জাতীয় ক্রীড়া শিবির কল্যাণ ফাউন্ডেশন, তো আমি সেখানেও 5-6 মাস আগে একটা অ্যাপ্লিকেশন করছিলাম আমার এই দারিদ্রতা এবং আমার ইনজুরির বিষয় নিয়ে। তো ওই সময় তো ক্রীড়া উপদেষ্টা হিসেবে ছিল আসিফ মাহমুদ ভাইয়া, তার পিএস এর কাছ সাথেও আমি যোগাযোগ
যোগাযোগ করছিলাম অ্যাপ্লিকেশন দেওয়ার পরও আমার সব ডকুমেন্টস মিলে। তো লাস্ট 5 মাসেও দেখা যাচ্ছে সেই অ্যাপ্লিকেশনের কোনো মানে নিশ্চয়তা আসে নাই। আমাদের বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার উনিও দেখছে বিষয়টা, তো বলছে তোমার কোনো টেনশনের কারণ নাই, যে তোমার বিষয়ে তারা একটা ভালো একটা ব্যবস্থা গ্রহণ করবে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নানান অব্যবস্থাপনার মাঝেই চলছে বাংলাদেশ নারী ফুটবল লীগ। কমলাপুর স্টেডিয়ামের ফ্লাড লাইট নষ্ট হওয়ায় পর্যাপ্ত আলো না থাকা সত্ত্বেও খেলতে হচ্ছে ফুটবলারদের। এখানেই শেষ নয়, স্টেডিয়ামে নেই ডিজিটাল ঘড়ি, ম্যাচ বিরতিতে মাঠে দেখা যায় কুকুরের অবারাত বিচরণও। ফ্লাড লাইট সমস্যার জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে দায় দিল বাফুফে। সমাধানের জন্য বারবার চিঠি দিয়েও এনএসসি থেকে কোনো উত্তর পায়নি তারা। তবে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। মাঠে আলোক স্বল্পতা, ম্যাচ বিরতিতে ঘুরে বেড়াচ্ছে কুকুর। খেলার মাঝে ম্যাচ টাইম জানতে ফুটবলারদের একমাত্র ভরসা রেফারি, কারণ মাঠে নেই ডিজিটাল স্কোরবোর্ড কিংবা ঘড়ি। এমন সব অব্যবস্থাপনার মাঝেই চলছে বাংলাদেশ নারী ফুটবল লীগ। ফিফার অর্থায়নে বাফুফে কমলাপুর স্টেডিয়ামে টার্ফ পুনর্স্থাপন করলেও হয়নি অবকাঠামো উন্নয়ন। স্টেডিয়ামের ফ্লাড লাইটগুলো জ্বলছে না ঠিকভাবে। কমলাপুর স্টেডিয়াম বাফুফের জন্য বরাদ্দ হলেও এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের। নারী লীগ আয়োজনের আগে ফ্লাড লাইট ঠিক করতে এনএসসিকে বেশ কয়েকবার চিঠি দিলেও তা আমলে নেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ। তাই বাধ্য হয়ে আলোক স্বল্পতার মাঝেই ম্যাচ আয়োজন করছে বাফুফে। লাইটের যে কথা বলছেন, দিস ইজ এ সিভিয়ার কনসার্ন। আপনি মানে বিশ্বাস করবেন না, আমরা লিগ শুরু হওয়ার 1 মাস আগে থেকে কিন্তু এনএসসিকে চিঠি দিচ্ছি। আপনাকে বুঝতে হবে যে এই কমলাপুরে কিন্তু মাঠটা খালি আমাদেরকে এনএসসি দিয়েছে, এই বাকি সব ইনফ্রাস্ট্রাকচার তাদের কাছে। সো আমরা মানে একটি নয় একাধিক চিঠি তাদেরকে দিয়েছি, তাদের সাথে রেগুলার ফোনেও আমরা যোগাযোগ করি। তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা লাইটগুলো চেঞ্জ করবে। প্রথম যে কয়েকটা খেলা তার থেকে আজকের লাইটিংটা একটু বেটার ছিল, বাট স্টিল আই থিঙ্ক দেয়ার ইজ এ হিউজ গ্যাপ। পেশাদারিত্বের খাতিরে কম আলোতে খেলা চালিয়ে যাচ্ছেন ফুটবলাররা। তবে এনএসসির সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুতই সমাধান করতে চায় বাফুফে। চলতি বছর আরও একটি লিগ আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন। আশা করবো এনএসসি যেন এটা অবশ্যই তাড়াতাড়ি এটাকে ঠিক করে দেয়, এবং আমরা কিন্তু তাদেরকে অনেক আগে থেকে জানিয়ে রেখেছিলাম। সো দেখা যাক ইনশাল্লাহ এই বছরে কিন্তু আমরা লিগ করবো আবার। সো দিস ওয়াজ 25-26 এ দেয়ার উইল বি অ্যানাদার লিগ ফর শিওর। আমরা প্রফেশনাল, সো আমাদের আসলে এইসব কিছু ভেবে তো মাঠে তো আর না খেলে তো থাকা যাবে না। সো আমাদের সব বাধাই অতিক্রম করতে হবে। আমরা চাই যে সবসময় যে একটা লিগ খেলা যেন প্রতিদ্বন্দ্বিতামূলকই হয়। তো আমাদের জন্য অবশ্যই এটা পজিটিভ দিক, যে আমাদের জন্য এটা ইমপ্রুভ করার। এদিকে লিগে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে রাজশাহী স্টার্স। গেলবারের চ্যাম্পিয়ন নাসরিন একাডেমিকে 12 গোলের ব্যবধানে হারিয়েছে তারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অ্যাশেজের খবর, সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে কাল মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সিরিজ 3-1 জিতে নিলেও এবার সম্মান বাঁচানোর মিশন ইংল্যান্ডের সামনে। আর ঘরের মাটিতে আধিপত্য বিস্তারেরই লক্ষ্য অজিদের। ক্যারিয়ারের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে মুখে আছেন ওসমান খাজা। সিডনিতে ম্যাচ শুরু ভোর 5:30টায়। ঐতিহাসিক অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টে মাঠে নামার অপেক্ষায় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। নানা কারণে শেষ টেস্ট দু দলের জন্য হতে যাচ্ছে বিশেষ। এবারের অ্যাশেজে রীতিমতো উড়ছে অস্ট্রেলিয়া। প্রথম 2 টেস্টে 8 উইকেটের জয়ের পর তৃতীয় টেস্টে 82 রানে ব্যবধানে জয়ের পর ধাক্কা হয়ে আসে চতুর্থ টেস্ট। টানা 3 টেস্ট হারের পর ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। বেন স্টোকসের দল তুলে নেয় 4 উইকেটের জয়। তবে এই সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটা বিশেষ অস্ট্রেলিয়ার জন্য। 2011-তে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অস্ট্রেলিয়ান ওসমান খাজার। এরপর অজিদের হয়ে রেকর্ডের পর রেকর্ড করেছেন, দলকে এনে দিয়েছেন সাফল্য। কিন্তু এবার যাত্রাটা শেষ করার পালা। খাজার ক্যারিয়ারের শেষ টেস্টটা সতীর্থকে জয় উপহার দিতে চান ক্যাপ্টেন স্টিভেন স্মিথ। 3 টেস্ট জয়ে সিরিজ জিতে নিলেও শেষ ম্যাচটা যে কোনো মূল্যে জিততে চায় অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হয় জয় ভিন্ন কিছুই ভাবছে না অজিস। শেষ টেস্টের আগে একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রাখলেন স্টিভেন স্মিথ।
15 বছর আগে এ মাঠেই খাজার সঙ্গে প্রথম টেস্ট খেলেছিলাম, এখন সে অবসর নিচ্ছে। আমি দলের সবচেয়ে বুড়ো খেলোয়াড় হয়ে গেলাম। ওর জন্য হলেও শেষ ম্যাচটা আমরা জিততে চাই। আমি আগেই বলেছি উইকেট দেখার পর নির্ধারণ করব যে একাদশ কেমন হবে। দুজন অলরাউন্ডার থাকতে পারে, কোনো স্পিনার থাকতেও পারে, নাও থাকতে পারে। টেস্টের এখন সব ম্যাচই খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। গেল সপ্তাহে আমরা চতুর্থ টেস্টে হেরেছি, আশা করি এবার ঘুরে দাঁড়াতে পারবো। ম্যাচটা জিতেই অ্যাশেজ শেষ করব। অস্ট্রেলিয়ার মাটিতে প্রায় 1.5 দশক পর টেস্ট জয়ের স্মৃতি নিয়ে সিডনিতে ইংল্যান্ড। লম্বা সফরের শেষটা জয় দিয়ে করতে চায় স্টোকস বাহিনী। একাদশে 2 পরিবর্তনের আভাস অধিনায়কের। এই ম্যাচের ফলাফল পুরো সিরিজের রেজাল্ট পরিবর্তন করতে পারবে না। এখানে এসে আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি, তবে ম্যাচটা আমাদের জিতেই অস্ট্রেলিয়া সফর শেষ করতে চাই। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এক ম্যাচ জয়ও খুব গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার উইকেট বেশ রহস্যময়। আমরা একাদশে কিছুটা পরিবর্তন আনার পরিকল্পনা করছি। শেষ টেস্ট জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চাইবে ইংল্যান্ড। তাজিন খন্দকার, সময় সংবাদ। সাকিব আল হাসানের অলরাউন্ডিং নৈপুণ্যে আইএল টি-20 ফাইনালে এমআই এমিরেটস। দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবের 24 বলে 38 রানের সুবাদে আবুধাবি নাইট রাইডার্সকে 7 উইকেটে হারিয়েছে কার্নফ্লয়েডের দল। এর আগে প্রথম ইনিংসে সাকিব ও গাজানফারের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেট হারিয়ে 120 রানের সংগ্রহ পায় নাইট রাইডার্স। ক্যারিয়ারের 46তম বার ম্যাচ সেরা হলেন সাকিব আল হাসান। যখনই প্রশ্ন ওঠে সাকিব আল হাসান কি শেষ, ঠিক তখনই নিজের আসল রূপটা দেখান মিস্টার 75। নানা জটিলতা থাকলেও জাতীয় দলে খেলে অবসর নেওয়ার স্বপ্নটা এখনও দেখেন। তার আগে দেশের কিংবদন্তি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে বার্তা দিচ্ছেন। এখনও ফুরিয়ে যাননি তিনি, ব্যাটিং কিংবা বোলিং। এবার তার বদৌলতে আইএল টি-20 ফাইনালে এমআই এমিরেটস। প্রথম কোয়ালিফায়ার হেরে ফাইনাল অনিশ্চিত হয়ে পড়ে এমআই এমিরেটসের। শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এদিন আবুধাবি নাইট রাইডার্স তাদের সামনে লক্ষ্য ছুড়ে দেয় 121 রানের। তবে এই রানটা করতে গিয়ে 36 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে এমিরেটস। ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই অভিজ্ঞ সুনীল নারিনকে বাউন্ডারি হাঁকান। ইংলিশ ব্যাটার টম ব্যাটনকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে দলকে করেন চাপমুক্ত। দুজন মিলে করেন 53 বলে 82 রানের জুটি। জয়ের কাছাকাছি চলে যায় এমিরেটস। জয়ের জন্য যখন প্রয়োজন 3 রান, বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। খেলে যান 5-4 ও 1-6-এ 24 বলে 38 রানের জলমলে ইনিংস। 23 বল হাতে রেখে 7 উইকেটের জয় তুলে নেয় এমআই এমিরেটস। ম্যাচ সেরা সাকিব আল হাসান। এর আগে বোলিংয়েও ছিল সাকিব আধিপত্য। ইনিংসের প্রথম ওভারই তার হাতে বল তুলে দেন অধিনায়ক পোলার্ড। সেই ওভারে সাকিব দেন মাত্র 2 রান। এরপরও আরও 3 ওভার করেন মিস্টার 75। যদিও কোনো উইকেট না পেলেও ছিলেন বড্ড কিপটে। বল হাতে 4 ওভারে দেন মাত্র 20 রান। সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে গাজানফারের স্পিন ঘূর্ণি ও মোহাম্মদ রহিদের পেস আক্রমণ নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 120 রান পর্যন্তই যেতে পারে আবুধাবি নাইট রাইডার্স। রোববার হবে এবার আইএল টি-20 ফাইনাল। শিরোপার লড়াইয়ে সাকিবদের প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্স। ফাইনালে প্রথম কোয়ালিফায়ার হারের প্রতিশোধ নিতে চাইবে এমআই এমিরেটস। তামিম হোসেন, সময় সংবাদ। লিগার খবর। 2026 সালের প্রথম ম্যাচেই কাতালান ডার্বিতে মাঠে নামছে বার্সেলোনা। স্প্যানিওলের বিপক্ষে আরসিডি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 2টায়। নতুন বছরে আর কোনো ইনজুরি চান না কোচ হ্যান্সি ফ্লিক। প্রত্যাশা পয়েন্ট টেবিলের লিড ধরে রেখে ভালোই এই মৌসুমটা শেষ করে যেন তার দল বার্সেলোনা। বছরের প্রথম ম্যাচ, তাও নগর ডার্বি। কাতালোনিয়ান জনগণের প্রাণের ম্যাচ। আরসিডি স্টেডিয়াম তাই কানায় কানায় পূর্ণ থাকবে, সেটাই স্বাভাবিক। ম্যাচের আগে বার্সেলোনা ফুরফুরে মেজাজে। পয়েন্ট টেবিলের ব্যবধানটাই মূল কারণ ব্লক রানারদের। 18 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছে হ্যান্সি ফ্লিক বাহিনী। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যেখানে 4 পয়েন্ট পিছিয়ে, 3-এ থাকা অ্যাথলেটিকো তো চলে গেছে হিসেবেরও বাইরে। তাই খুব বড় কোনো অঘটন না ঘটলে মৌসুমে বার্সেলোনার শিরোপা জয় আটকাতে পারবে না কেউ। শিরোপা যদি হাতছাড়া হয় সেটা একমাত্র হতে পারে নিজেদের ভুলের কারণেই, সেটা জানা আছে ফ্লিকের। তাই তো এসপানিওলের বিপক্ষে ম্যাচেও বেশ সাবধানী জার্মান বস। First of all, feliz año.
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। পয়েন্ট টেবিলের ব্যবধান ঠিক রাখতে আমাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তবে এসপানিওলকে ছোট করে দেখছি না, তারা দুর্দান্ত সময় কাটাচ্ছে। মানোলো গঞ্জালেস পুরো টিমকে একটা সুতোয় বেঁধে রেখেছেন। তাদের সাম্প্রতিক ফর্ম অবিশ্বাস্য। তারা প্রতিপক্ষ হিসেবে খুবই আক্রমণাত্মক, আর এটাই আমার ভালো লাগে। প্রতিপক্ষ আক্রমণ করলে আপনিও আক্রমণ করার সুযোগ পাবেন। আমি আশা করব ভালো একটা ম্যাচ হবে, সবাই উপভোগ করবেন। বার্সেলোনার জন্য সুখবর আরও একটা। নতুন বছর শুরুর আগেই একে একে সেরে উঠতে শুরু করেছেন তাদের ফুটবলাররা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন দানি ওলমো। ডিসেম্বরে অ্যাথলেটিকোর বিপক্ষে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। বছরের প্রথম দিন দলের সঙ্গে অনুশীলন করেননি ইয়ামাল, তবে তাকে নিয়েও শঙ্কা নেই। হ্যাঁ, তারা খেলতে প্রস্তুত। অলমো আজকে অনুশীলনে প্রস্তুতি ম্যাচ খেলেছে। সে ভালো ছন্দে আছে। ফাইনাল টাচে তাকে আমার বেশ সাবলীল মনে হয়েছে। আর ইয়ামালও ফিরেছে, তাকে নিয়েও আমি কোনো শঙ্কা দেখছি না। অনেক ভালো ভালো খবরের মাঝে দুশ্চিন্তাও আছে হ্যান্সি ফ্লিকের মনে। রক্ষণভাগে ক্রিস্টেনসেনের ইনজুরির শূন্যতা এখনো পূরণ করা যায়নি। টুকটাক চোট আছে আরও কিছু। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার সন্ধান করলেও যোগ্য কাউকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। নতুন বছরে আমি একটাই উইশ করেছি, আর যেন কেউ ইনজুরিতে না পড়ে। ক্রিস্টেনসেনের জায়গাটাই আমরা এখনো পূরণ করতে পারিনি। নতুন অনেকের দিকেই চোখ আছে, কিন্তু এই উইন্ডোতে কাউকে পাওয়া যাবে না বলে মনে হয়। টানা 8 জয়ে উঠছে ক্লাব বার্সেলোনা। লা লিগায় এবার 9ম জয়ের প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল লিগের খবর। জয় দিয়ে নতুন বছর শুরু করলো আবাহনী। কুমিল্লায় আরামবাগ ক্রীড়া সংঘকে 3-0 গোলে হারিয়েছে আকাশী নীল। তবে হোঁচট খেয়েছে বসুন্ধরা কিংস। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে 6 গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ফকিরের পুল ইয়াংমেন্স ক্লাবের কাছে 3-3 গোলে ড্র করেছে কিংস। ফকিরের পুল ইয়াংমেন্সের বিপক্ষে শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকে বসুন্ধরা। ম্যাচের 23 মিনিটে সাদুদ্দিন দলকে লিডও এনে দেয়। তবে সে লিড বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি 5 বারের লিগ চ্যাম্পিয়নদের। দরিয়ালতন গোমেজ 25 ও 29তম মিনিটে জোড়া গোল করে দলকে 3-0 এগিয়ে নেন। নিশ্চিত জয়ের দিকে এগিয়েছিল বসুন্ধরা, তবে শেষ দিকে জমে ওঠে ম্যাচ। 77 মিনিটে জাহিদ হোসেন ফকিরের পুলের হয়ে ব্যবধান কমান। এরপর 84 মিনিটে ইরফান হোসেন লক্ষ্যভেদ করলে এক পেশে ম্যাচ প্রাণ ফিরে পায়। 90 মিনিটে বেন ইব্রাহিম জালের গোলে দেখা পেলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফকিরের পুল। লিগের প্রথম পর্ব শেষে বসুন্ধরা কিংস ও ফর্টিসের পয়েন্ট সমান 18। তবে গোল ব্যবধানে কিংস শীর্ষে, ফর্টিস দ্বিতীয় স্থানে 13 পয়েন্ট নিয়ে। আবাহনী আছে 5ম স্থানে। এবার EPL এর খবর। নতুন বছরে প্রথমবারের মতো মাঠে নামছে লিভারপুল, ম্যান সিটি, চেলসি ও ইউনাইটেড। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল মুখোমুখি হবে ফুলহ্যাম ইউনাইটেডের। ম্যাচটি শুরু হবে রাত 9টায়। সন্ধ্যা 6:30টায় ম্যান ইউনাইটেড খেলবে লিডসের বিপক্ষে, আর রাত 11:30টায় বিগ ম্যাচে লড়বে ম্যান সিটি ও চেলসি। বছরের শেষটা ভালো হয়নি ইউনাইটেডের। ধুঁকতে থাকা ওলসের বিপক্ষে গেল বছরের শেষ ম্যাচেও ড্র করেছে রেড ডেভিল। শেষ 5 ম্যাচে রুবেন অ্যামোনিমের দল জিতেছে মাত্র 2টিতে। তবে লিডসের বিপক্ষে ইতিহাস সাহস দিচ্ছে ইউনাইটেডকে। গেল 1.5 দশকে বৈরী প্রতিদ্বন্দ্বিতার বিপক্ষে অপরাজিত আছে ম্যানচেস্টারের জায়ান্টরা। অন্যদিকে লিভারপুল খেলবে ফুলহ্যামের বিপক্ষে। EPL-এ টানা 7 ম্যাচ অপরাজিত বর্তমান চ্যাম্পিয়নরা চাইবে এই ম্যাচেও জয় তুলে নিয়ে শিরোপার রেসে টিকে থাকতে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপে বাংলাদেশ দল কি ধরনের নিরাপত্তা পাবে তা জানতে চেয়ে রোববার ICC-কে আনুষ্ঠানিক চিঠি দেবে BCB। টাইগারদের জন্য দেশটি অনিরাপদ কিনা চাওয়া হবে সে ব্যাখ্যাও। IPL থেকে মোস্তাফিজকে বাদ দেয়ায় ক্ষুব্ধ খালেদ মাহমুদ সুজন। BCB-কে আরও শক্ত হওয়ার আহ্বান। ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন আমিনুল হক। এবং কমলাপুর স্টেডিয়ামের ফ্লাড লাইটের অপর্যাপ্ত আলোর মধ্যেই চলছে নারী ফুটবল লিগের ম্যাচ। NSC-কে জানিয়েও সমাধান পায়নি বাফুফে। নেই ডিজিটাল ঘড়িও। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন চিন্নাতা রাজস্ব। মিথুন, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।